প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। আপনাকেও শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সংস্কার নিয়ে মতামত, সংবিধানের মূলনীতির বদল চায় বিএনপি, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে এগোবে এনসিপি, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। দৈনিক সমকাল, নাবিলের ঋণের বোঝা কর্মচারীদের কাঁধে, বৈষম্যমুক্ত মানবিক দেশ গড়ার প্রত্যয়, স্বাধীনতা দিবস উদযাপন। দৈনিক যুগান্তর, মহান স্বাধীনতা দিবস পালিত, শ্রদ্ধার ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে আবেদনের পাহাড়। কালের কণ্ঠের শিরোনাম, স্থবির অর্থনীতিতে গতি আনছে ঈদ, আজ পবিত্র শবে কদর, যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত, চীন সফরে গেলেন প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, বৈষম্যমুক্ত বিভাজনহীন দেশ গড়ার প্রত্যয়, বিচার বিভাগের পৃথক সচিবালয়ের খসড়া চূড়ান্ত, প্রধান বিচারপতির হাতে থাকবে সার্বিক নিয়ন্ত্রণ। বাংলাদেশ প্রতিদিন, আন্ডার ওয়ার্ল্ডে অস্থিরতা, জরুরি সংস্কার প্রশাসনিকভাবেই। মানব জমিনের শিরোনাম, বেতন ভাতা ছাড়াই ৩.৫ লাখ শিক্ষকের ঈদ, নতুন প্রত্যয়ে দেশ গড়ার শপথ, ভুয়া মুক্তিযোদ্ধারা সনদ ফেরত দিচ্ছেন মন্ত্রণালয়ে, কোটায় চাকরিরত ৯০,০০০, পবিত্র শবে কদর আজ। আমার দেশ, সীমান্ত পথে ও আওয়ামীদের বিপজ্জনক আশা যাওয়া, আমাদের সময়, বৈষম্যমুক্ত দেশ গড়ার শপথ। খবরের কাগজ, দুর্নীতিবাজ হিসেবে জনমনে ব্যাপক ধারণা থাকলেই ব্যবস্থা, ক্ষুব্ধ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দৈনিক দিনকাল, শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ বীর সন্তানদের, দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দিন ফখরুল। কালবেলা শিরোনাম, ক্রীড়া মন্ত্রণালয় ও সার্চ কমিটির দায় চাপানোর খেলা, ইউজিসিতে তারা সব আমলের এই সুবিধাভোগী। দৈনিক জনকণ্ঠ, বৈষম্যহীন নতুন দেশ গড়ার প্রত্যয়, রূপালী বাংলাদেশ, ত্রিমুখী ষড়যন্ত্রের ছক, রয়ের উপর যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার সুপারিশ। পত্রপত্রিকা শিরোনাম, স্বাধীনতা দিবস পালনের বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় এবং রাজনৈতিক দলগুলো যে মেরুতে দাঁড়িয়ে, বিশেষ করে কেউ দ্বিতীয় স্বাধীনতা দাবি করছেন, প্রতিবাদ তুলেছে বিএনপি এবং বলা হচ্ছে যে ৭১-কে ২৪-এর প্রতিনিধি করবেন না, ৭১-এর অর্জনকে অর্থবহ করতেই ২৪-এর গণ অভ্যুত্থান ছাত্রদের নতুন দল বলার চেষ্টা করছে। সবকিছু মিলে এই যে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হলো গতকাল, কি মনে হয় আপনার? জি, দেখুন, যে প্রসঙ্গটি আলোচনায় আসছে যে মুক্তিযুদ্ধর পরে যে ২৪-এর আন্দোলন, এটা তুলনা করবার আসলে কিছুই নাই। এটা একটা দেশের স্বাধীনতা এবং সেটা তার উপরেই দাঁড়িয়ে তো সব কিছু। এবং পাকিস্তানের সঙ্গে যে আমাদের একটা ঐতিহাসিক বিরোধ, কী কারণে বিরোধ, সেই বৈষম্য, সেখান থেকে যে একটা রক্তাক্ত মুক্তিযুদ্ধ আমাদের উপরে ঝাঁপিয়ে পড়লো, একটা ৯ মাসের একটা যুদ্ধ, সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, সেটার সাথে একটা দেশের অভ্যন্তরের একটা স্বৈরাচারকে হটিয়ে দেওয়ার, এটা আসলে কোনোভাবেই তুলনা করবার যথার্থ বলেছেন মির্জা ফখরুল। যার যার অবস্থান তার জায়গায়, তাই তো? শুধু তাই নয়, এটা যখন বলা হচ্ছে তখন মনে হয় কি এটার মধ্যে কোনো উদ্দেশ্য আছে। মির্জা ফখরুল যেটা বলেছেন যে যারা এটা তুলনা করতে চায় তারা মুক্তিযুদ্ধ করেনি অথবা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং এটাই সঙ্গত, কারণ এটা তো একসাথে করা, এটা বললেই তো আর হবে না জিনিসটা। তবে ২৪-এর গুরুত্ব তাই বলে ম্লান হবার কিছু নাই। এটা যেই গত ১৬ বছরের যে একটা একনায়কতান্ত্রিক শাসন ছিল, সেটাও একটা খুব সুদৃঢ় বার্তা দেয় যে দেশটাকে গণতান্ত্রিক করতে হবে, দেশের মানুষকে কথা বলবার স্বাধীনতা দিতে হবে, অধিকার দিতে হবে। সেই জায়গাটুকুতে আমরা পৌঁছাতে পারছি কিনা সেখানে যেতে হবে। এখানে ৫০ বছর আগে, ৬০ বছর আগে, ১০০ বছর আগের ইতিহাস নতুন করে লিখিত করবার দায়িত্ব এই সরকারের নয়।
আপনি মঙ্গল শোভাযাত্রা নিয়ে কথা হচ্ছে, আপনি দেখেন সেখানে শহীদ আবু সাঈদের ভাস্কর্যের কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে, গারো চাকমা এদেরকে আনা হবে। গারো চাকমা যারা আমাদের আদিবাসী, তাদের কিন্তু আলাদা বৈশাখের অনুষ্ঠান আছে, তাদেরকে এনে এই মঙ্গল শোভাযাত্রায় যুক্ত করে তাদেরকে যেভাবে এখানে জোর করা হচ্ছে। আবার যেটা আমাদের একটা ধারাবাহিকতা, যেটা 2016 সালে জাতিসংঘে হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে, সেইটাকে সরকার কি করে হস্তক্ষেপ করে? এটা তো সরকারি জিনিস নয়, এখানে চারুকলার ছাত্র এবং শিক্ষকরা মিলে তারা এটা করে আসছে। এখন শিক্ষকদের এক দল সরকারের সাথে যোগসাজশ করে এই ছাত্রদেরকে বাদ দিয়ে এটা করছে। তার মানে এখানে সেই রাজনৈতিক বিভাজন, রাজনৈতিকভাবে এটাকে দখল করবার চেষ্টা করা হচ্ছে। আপনার 32 নম্বর ভাঙ্গা থেকে শুরু করে মঙ্গল শোভাযাত্রা সবকিছুই আমাদের শেষ করে দিতে হবে কেন? এটা কি 24-এর প্রত্যয়? 24-এ যখন গণ অভ্যুত্থান হয়েছে তখন ছাত্রছাত্রীরা কোন গান কণ্ঠে ধারণ করেছে? ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সেইটার সঙ্গে কি মঙ্গল শোভাযাত্রা আর 32-এর কোনো সাংঘর্ষিক অবস্থান ছিল? কন্যার অপরাধে পিতার গৃহ কেন ভস্মীভূত হবে? না, এই প্রশ্নগুলোর তো উত্তর নিশ্চয়ই একটা সময় বোধহয় আমরা পাবো। তার আগে রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে প্রধান উপদেষ্টা যে কথা বলছেন এবং খুব বারবারই বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তার মানে 6 মাসের মধ্যে, তার মানে এই বছরে হলো না, পরের বছর হবে। কিন্তু ফখরুল সাহেব যেটা বলার চেষ্টা করছেন যে এটার স্পষ্ট ঘোষণাটা থাকা দরকার, রোডম্যাপটা জরুরি দরকার। একই সাথে অন্য দলগুলো যেমন এনসিপি যেটা বলার চেষ্টা করছে যে আগে সব কিছু সংস্কার হয়ে যাক, তারপরে নির্বাচনের কথা। তাহলে এই যে দুই দলের মধ্যে যে একটা কি বলবো বারবার চলছে, এই বাহাসটা চলবে কতদিন? আচ্ছা রেজা ভাই, আমি যদি বারবার আপনাকে জিজ্ঞেস করি ভাই ভালো আছে, আমি কতবার আপনাকে বলতে ভালো ভাই নির্বাচন হবে, এইটা তো ভাই নির্বাচন প্রধান উপদেষ্টা যদি বলেন, আমি তো বলেছি হয় ডিসেম্বরের, এতবার বলতে হবে কেন? আপনি তো এখন একটা রোড ম্যাপ দিবেন এবং এটা পরিষ্কার আপনার সরকারের যেটুকু দায়িত্ব সেটুকু আপনি পালন করবেন। আপনার সিইসি, আপনার নির্বাচন কমিশন পালন করবেন। সরকার কি দায়িত্ব পালন করছে আপনি দেখেন, তাদের রুটিন ওয়ার্কের বাইরে একটি মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয়, প্রতিদিন একটা করে ফতোয়া জারি করছে আমাদের সংস্কৃতি কিরকম, আমাদের অমুক কি, আমাদের তমুক কি। আমাদের সরকারের এই সমস্ত মুখপাত্ররা এর আগে আমরা দেখেছি যে তারা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবার কাজ করে। হাসান মাহমুদের কথা আপনি মনে করেন, তথ্যমন্ত্রী আপনার আরাফাত সাহেবের কথা মনে করেন, এখন শুরু করেছেন আমাদের বর্তমান সংস্কৃতি মন্ত্রী। কি করেছেন তারা? এই যে জুলাই আপরাইজিং, শ্রাবণ উপদেষ্টা করছেন কেন? এই সরকারকে এত জনপ্রিয় করবার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? সরকার তো গণ অভ্যুত্থান জয়ী একটা সরকার। আপনি যেটা বললেন সরকারকে জনপ্রিয় করে না, সরকার তো তার কাজের মধ্যেই জনপ্রিয় হয়। এবং সরকারকে তো মানুষ পাঠিয়েছে এখানে, আমাদের প্রতিনিধি হিসেবেই তো সে গণ অভ্যুত্থান থেকে গেছে। এখানে যে আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে, এখানে যে প্রতিদিন, এটা তো মনে করানোর কিছু না। এটা তো সবাই জানে যে আওয়ামী লীগ এখানে খুন করেছে, এখানে 2000 মানুষের মারা গেছে, অমুক এভরিথিং প্রত্যেকে জানে। আওয়ামী লীগ খারাপ কাজ করেছে এটা বলবো না, বলতে হবে প্রতিদিন এতবার বলতে হবে, এটাই করতে হবে। যেটা আওয়ামী লীগ বলতো বিএনপি এটা করেছে, বিএনপি করেছে, আজকে এই সরকার এসে করেছে আওয়ামী লীগ করেছে। আমি কি করছি? আপনি করেন। আপনার সামনে যেই গণতন্ত্রটা হরণ করেছিল আওয়ামী লীগ, সেই গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করবার জন্য এই সরকার কি কি দায়িত্ব পালন করছে? আপনি কি কি দায়িত্ব পালন করছেন? সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এত কথা বলা হচ্ছে, এখানে মত প্রকাশের স্বাধীনতার কোন জায়গাটুকুতে আমরা অ্যাড্রেস করেছি? যেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করে এই সরকার, মানে ছাত্ররা আন্দোলন করেছিল, এই সরকার আসবার পর কর্মসংস্থান নিয়ে কয়টা কথা হয়েছে? যেই বেকারত্ব কর্মসংস্থানের কথা বললেন, প্রতি ঈদে জি গার্মেন্টস সেক্টর নিয়ে যে অস্থিরতাটা হয়, যেমন এই যে আবার শুরু হয়েছে, এবং যেটা শোনা যায় যে এখন পর্যন্ত অর্ধেক গার্মেন্টসের বেতন ভাতা সেটা হয়নি। তাহলে এটা কি মানে হবেই, মানে এটা আমরা ঈদের সময় এরকম আলোচনা করব, সেই নিয়েও কি কোনো আপনি? আমাদের কথা হচ্ছে কি, এই সরকারের হাতে একটা স্বর্ণালী সময় ছিল এমন কিছু কাজ করা, এমন কিছু স্থাপন করা, যাতে আগামীতে নির্বাচিত সরকার চাইছেন যে দৃষ্টান্ত স্থাপন করা, যাতে আগামী সরকার আসলে সে বুঝতে পারে যে আমার কি কি করা যেতে পারে।
সেটা না করে যদি আবার সেই এটা করেছে এত অন্যায় এত অন্যায়, আপনার অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের কি করে হয়? মাননীয় প্রধান উপদেষ্টা চীনে আছেন, চীন সফরে গেছেন, অনেক প্রত্যাশার জায়গা, কি আসবে কি হবে? শেষ পর্যন্ত আসলে আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টাই আসলে আমাদের ভরসার জায়গা। উনি যেভাবে তার বক্তৃতাতে দুদিন আগে একজন বললেন যে আমরা টাকার পেছনে ছুটি কেন, আমরা তো বুদ্ধির পেছনে ছুটবো, আমাদের বুদ্ধি তো টাকা আনবে। উনি যেভাবে বলছেন যে নারীদের এগিয়ে যাবার কথা, তার যে এই সাহস, তার এই প্রত্যয়ের সাথে তার অন্যান্য উপদেষ্টাদের কথাবার্তা, আপনি নারীদের এগিয়ে যাবার কথা বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেটা তো আশা জায়গায়, কিন্তু পারস্পরিক পারিপার্শ্বিক অবস্থা কি বলে নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কি সেই সাংঘর্ষিক? এবং তারপরেও কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার উপরই ভরসা রাখতে হয়, কারণ তার মতো একজন মানুষ এতখানি পথ পাড়ি দিয়ে এসেছেন এবং এই দেশের নারীদের উন্নয়নের জন্য তার অবদানের কথা তো আমরা সবাই জানি তিনি কি করেছেন। কাজেই তার নেতৃত্বে আশেপাশে যা হচ্ছে এগুলো আমরা মনে করি এক ধরনের সুযোগ সন্ধান। এগুলো বাদ দিয়ে যে যার কাজটা যদি করতেন, এখানে গণ অভ্যুত্থান বলেন, মুক্তিযুদ্ধ বলেন, বাংলাদেশের ইতিহাস বলেন, ইতিহাসে কার কি অবস্থান আছে, কার কি আছে, গারো, চাকমা, মারমা, তাদের কি অবস্থান, এত কিছু নিয়ে আপনাদের দরকার নাই। যার যার কাজটুকু করেন, আপনারা একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই এবং আমাদের যে বহমান সাংস্কৃতিক প্রবাহ নদীর মতো, মঙ্গল শোভাযাত্রা বলেন, ছায়ানট বলেন, বটমূলের পহেলা বৈশাখ বলেন, এগুলো আবহমান সংস্কৃতি, এগুলোতে হাত দিয়েন না। আপনি খুবই যথার্থ বলেছেন যে এগুলোতে হাত দিয়েন না। এখন গত কয়েকদিন ধরে মানে বলতেও খুব কষ্ট লাগে ভুয়া মুক্তিযোদ্ধা, এবং আজকের পত্রিকায় যেটা আমি পড়ে খুব অবাক হলাম যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা ছিলেন তারা সার্টিফিকেট জমা দিচ্ছেন যে ভাই আমি ভুয়া, আমার মাফ করে দাও। সেটাই আপনি দেখেন যে আওয়ামী লীগের সময়ে যারা মুক্তিযুদ্ধের কথাটা বারবার বলতো, খুব বারবার বলে কি করেছে, এই ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়গুলো, তাদের ভাতা ইত্যাদি নিয়ে ৯/৬ অনেক কিছু করেছে। সেই ৯/৬ ধারাবাহিকতা প্রতিষ্ঠানগুলো সবগুলো প্রতিষ্ঠান ভেঙে ফেলেছে। আজকে সমকালের প্রধান শিরোনাম নাবিল গ্রুপ, আপনি পড়লে দেখবেন কি এটা রূপকথাকে হার মানিয়ে দেয়। পিয়ন, চাপরাশি, দারোয়ান, তাদেরকে মাসেও বেতন দিচ্ছে 20-21 হাজার টাকা, আবার তাদের নামে প্রত্যেকের নামের এগেনস্টে 1,000-2,000 কোটি টাকা করে ঋণ বের করে নিয়ে আসছে। কি অবস্থা! তো এই যে আপনার দুর্বলতাগুলো, প্রশাসনকে ঝাঁঝরা করে দেওয়া, এটাই তো আওয়ামী লীগের সবচেয়ে বড় দুরাচার। এগুলোকে বন্ধ করার জন্য এই সরকার কি করছে সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যাতে আগামীতে কেউ সেই দুরাচার আর না করতে পারে। সেইগুলো না করে আপনি সারাদিন গান গাইছেন অন্তর্ভুক্তিমূলক সমাজ, দরকার নাই মানবাধিকারে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে আলোচনা করলেন, যে বিষয়গুলো নিয়ে কথা বললেন, আপনারা নিশ্চয়ই শুনলেন। আমরা একটা অনুরোধ করি, গার্মেন্টস সেক্টরে যে অস্থিরতা, এই যে বেতন ভাতা নিয়ে যে অস্থিরতা চলছে, এর অবসান হওয়া দরকার। প্রতি ঈদেই এই অস্থিরতাটা আমরা লক্ষ্য করি, এটা হওয়ার নয়, হওয়া উচিত নয়। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।